হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। আজকের আলোচনার বিষয় হচ্ছে আমাদের সিডিপি থেকে অর্থাৎ চাইল্ড সাইকোলজির মোস্ট ইম্পর্টেন্ট 20 প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু বাইল্যাঙ্গুয়াল আছে, মানে বাংলা এবং ইংরেজি দুটোতেই রয়েছে। শুধুমাত্র আমরা এমসিকিউ আলোচনা করব না, প্রত্যেকটা প্রশ্নের যে ব্যাখ্যাগুলো রয়েছে, মানে প্রত্যেকটা এমসিকিউ যে ব্যাখ্যা সেগুলোও কিন্তু আমরা আলোচনা করব। তো তোমরা যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখো রেগুলার ক্লাসগুলো ফলো করার জন্য। যেহেতু আমি এখন বাড়ির বাইরে আছি, হয়তো আমার সাউন্ডের প্রবলেম হতে পারে, হ্যাঁ, বাইরে থেকে কোনো মিউজিক আসতে পারে, বিভিন্ন শব্দ আসতে পারে, তো সেগুলো একটু তোমরা কম্প্রোমাইজ করে ক্লাসটা করো। যেহেতু আমি এখন বাড়ির বাইরে আছি, তো সেক্ষেত্রে আমার এখানে কাছে হেডফোন নেই ক্লাস করানোর জন্য, মাইক নেই, তো সেক্ষেত্রে আমাকে মোবাইলে ক্লাসটা করাতে হচ্ছে। তো তোমরা কিন্তু একটু কষ্ট করে হলেও ক্লাসটা দেখো, ঠিক আছে? চলো ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেনে কী বলা হয়েছে আমরা একটু ভালো করে পড়ে নিই, তাহলে কিন্তু জিনিসটা বুঝতে পারবো। বলছে একটা শিশু যদি মানসিকভাবে সঠিকভাবে বিকশিত না হয় তাহলে তার সামাজিক বিকাশও কিন্তু ব্যাহত হয়। মানে একটা শিশু যদি মানসিক মানে মেন্টাল ডেভেলপমেন্ট যদি ভালো না হয় তাহলে তার যে সোশ্যাল ডেভেলপমেন্ট সেটাও কিন্তু কী হবে, ভালো হবে না। দ্য ডেভেলপমেন্ট প্রিন্সিপাল হিয়ার, এখানে ডেভেলপমেন্ট বা বিকাশের কোন নীতিকে ফলো করা হচ্ছে, বুঝতে পেরেছো প্রশ্নটা? মানে একটা বিকাশ না ঘটলে অন্য একটা বিকাশ ঘটবে না, মানে তার উপরে খারাপ প্রভাব পড়বে। এটা বিকাশের কোন নীতির ওপর প্রভাব ফেলে? অপশন এ বলছে বিকাশ একটি পারস্পরিক ক্রিয়ার প্রক্রিয়া। 2 নম্বর বলছে মানে ডেভেলপমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইন্টারাকশন, মানে একটার একটার সঙ্গে সম্পর্কিত। ডেভেলপমেন্ট প্রসিড উইথ ইন্টার রিলেশন, মানে ইন্টার রিলেশন মানে কি, পরস্পরের মধ্যে সম্পর্ক থাকে, ঠিক আছে? পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়ার ফল এমনটা নয়। আর এখানে বলছে ডেভেলপমেন্ট পরস্পরের মাধ্যমে অগ্রসর হয়, মানে একটা যদি ক্ষতিগ্রস্ত হয় আর একটা ক্ষতিগ্রস্ত হবে, এরকম, ঠিক আছে? ডেভেলপমেন্ট প্রসিড ফ্রম এ জেনারেল টু স্পেসিফিক, মানে সাধারণ থেকে নির্দিষ্ট দিকে যাচ্ছে। আর নেক্সট বলছে বিকাশ হচ্ছে ধারাবাহিকভাবে হয়ে থাকে, মানে একটা কিউমুলেটিভ প্রসেস। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? এখানে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। যে যখন বলছে যে ডেভেলপমেন্ট মানে আমাদের যদি মানসিক বিকাশ না হয় তাহলে আমাদের সামাজিক বিকাশ হবে না। এই যে ডেভেলপমেন্টের যে নীতি, এই নীতিটাকে কি বলছে? ইন্টার রিলেশন, মানে একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত, বোঝা গেল? একটার সঙ্গে আরেকটা সম্পর্কিত রয়েছে, এটাকে বলছে কি ইন্টার রিলেশন। তাই এখানে সঠিক আনসার অপশন নাম্বার বি। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন দেখো, বলছে আইডেন্টিক্যাল এলিমেন্ট, ক্লাসে করিয়েছি। আইডেন্টিক্যাল এলিমেন্ট শব্দটি প্রধানত কোন বিষয়ের সঙ্গে সম্পর্কিত? অপশন বলছে সিমিলার টেস্ট কোশ্চিন, বাংলাতে রয়েছে, তোমরা বাংলাগুলো দেখে নাও। 2 নম্বর বলছে কি জেলিয়াস বিটুইন ফিয়ার্স, মানে সহপাঠীদের মধ্যে হিংসা। 3 নম্বর বলছে ট্রান্সফার অফ লার্নিং, মানে জ্ঞানের পরিবহন করা। আর 4 নম্বর বলছে গ্রুপ ইনস্ট্রাকশন, মানে গোষ্ঠী নির্দেশনা বা দলগত নির্দেশনা। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? যে আইডেন্টিক্যাল এলিমেন্টের কথা কে বলেছেন বলো? আইডেন্টিক্যাল এলিমেন্টের কথা বলেছেন আমরা জানি প্রত্যেকে থর্নডাইক। আইডেন্টিক্যাল এলিমেন্টসের কথা বলেছেন থর্নডাইক। তো এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, ট্রান্সফার অফ লার্নিং। তোমরা যদি আমার প্রিভিয়াস ইয়ার ক্লাসগুলো দেখো, লার্নিংয়ের ট্রান্সফার, সেখানে কিন্তু ভালো করে বলেছি যে আইডেন্টিক্যাল এলিমেন্ট শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন কে? সেটা হবে থর্নডাইক। এটি তিনি ট্রান্সফার অফ লার্নিংয়ের ক্ষেত্রে ব্যবহার করেছিলেন। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। নেক্সট কোশ্চেন, হোয়াট ইজ কল্ড দ্য টেন্ডেন্সি অফ সেলফ লাভ? যে নিজেকে ভালোবাসে, মানে আত্মভালোবাসার প্রবণতাকে কি বলা হয়? সেলফ সেন্টার টেন্ডেন্সি, মানে আত্মকেন্দ্রিক প্রবণতা। 2 নম্বর বলছে ওহম কেন্দ্রিক পূর্ণ প্রবণতা। আর 3 নম্বর বলছে টেন্ডেন্সি অফ নার্কিজম। আর অপশন নাম্বার ডি বলছে টেন্ডেন্সি অফ হাইপোনিটিজম। আনসার কী হবে বলে ফেলো প্রত্যেকে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী পাবো? তাহলে এখানে আমাদের সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, টেন্ডেন্সি অফ নার্সিসিজম।
ঠিক আছে, তাহলে অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট, টেন্ডেন্সি অফ নার্সিসিজম। তাহলে এখানে যে অপশনগুলো রয়েছে চারটে অপশন সম্পর্কে আমরা ভালো করে এবার জানবো। তাহলে প্রশ্নটা আগে দেখি। প্রশ্নটা বলছে আত্ম ভালোবাসার প্রবণতা, যে নিজেকে ভালোবাসতে চায় তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? নার্সিসিজম। ঠিক আছে, চলো অপশনগুলো আমরা একটু দেখে নিই। দেখো, প্রথমে যেটা পাবো সেটা হচ্ছে কি সেলফ সেন্টার টেন্ডেন্সি। সেলফ সেন্টার টেন্ডেন্সি বলতে কি বোঝায় একটু আমরা দেখে নিই। দেখো কি বলা হয়েছে, এটি এমন একটি মানসিক অবস্থা যেখানে একজন ব্যক্তি সব কিছু নিজের দৃষ্টিকোণ থেকে দেখে এবং সবসময় নিজের চাহিদা, সুবিধা ও অনুভূতিকে সব থেকে বেশি গুরুত্ব দেয়। সে সবসময় নিজের যে চাহিদা, আমি কি চাই, আমার কি ভাবনা, এগুলোকে গুরুত্ব দিচ্ছে। অন্যর কি চাহিদা রয়েছে, অন্যর কি চিন্তাভাবনা রয়েছে, তার প্রতি কোনো গুরুত্ব নেই। অর্থাৎ এখানে একজন ব্যক্তি কী করছে, তার যে মানসিক অবস্থা সেটার ওপর দেখছে। সে যদি মনে করে যে আজকের পরিবেশটা ভালো লাগছে না, তাহলে সে বলবে কি আজকের পরিবেশ ভালো না। সে একটাবার বলবে না যে আজকের পরিবেশটা ভালো আছে, সবার যখন ভালো লাগছে আমার খারাপ লাগছে, যে পরিবেশটা নিশ্চয়ই ভালো আছে, এমনটা নয়। তার খারাপ লাগছে মানে কি সব কিছু খারাপ। বুঝতে পেরেছো? অর্থাৎ অর্থাৎ সেলফ সেন্টার টেন্ডেন্সি, অর্থাৎ নিজের মানসিক অবস্থার উপর নির্ভর করে সে কিন্তু বিচার বিশ্লেষণ করে। সে অন্যের দৃষ্টিকোণ থেকে কোনো কিছুই দেখে না, সে নিজের চাহিদা, নিজের সুযোগ সুবিধাকেই প্রাধান্য দেয়। তারপরে কি বলছে দেখো, তারপরে বলছে ইগোইস্টিক টেন্ডেন্সি, মানে যে অহম কেন্দ্রিকতা। বলছে এটি এমন একটি আচরণ বা দৃষ্টিভঙ্গি যেখানে একজন ব্যক্তি নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দেয় এবং মনে করে এবং অন্যদের তুলনায় নিজেকে উঁচু ভাবে, মানে অহংকার করা, যে তোর থেকে এমন অনেক কিছু আছে। অর্থাৎ কি সব কিছু নিজেকে অন্যদের থেকে কি করা, অনেক বেশি বড় মনে করা, আমরা যেটা অহংকার বলি সেটা। ঠিক আছে, অর্থাৎ ইগোয়েস্টিক মানে কি অহংকার দেখানো, মানে অন্যদের থেকে আমি নিজেকে সবসময় উচ্চতর ভাবা, মানে নিজেকে সবসময় বড় ভাবা, মানে অন্যদেরকে ছোট করে নিজেকে বড় করা, এটাকে বলছে ইগোয়েস্টিক টেন্ডেন্সি। তারপরে কি বলছে দেখো, নার্সিসিজম প্রবণতাটা কি বলছে, এটি হলো আত্মভালোবাসার চরম রূপ। মানে আত্মভালোবাসা মানে কি? আত্মভালোবাসা মানে হচ্ছে নিজেকে ভালোবাসা, যেখানে একজন ব্যক্তি নিজের সৌন্দর্য, বুদ্ধি বা ক্ষমতা নিয়ে অতিরিক্ত মুগ্ধ থাকে এবং অন্যদের অনুভূতির প্রতি তার সংবেদনশীলতা কম থাকে। দেখবে একজন মেয়ে যদি সুন্দর হয় দেখতে, সে বারবার নিজের চেহারাটা আয়নায় দেখে এবং সে নিজে বলে, উফ, আমাকে আজকে এই শাড়িটা পরে এত সুন্দর লাগছে না, যেন আমি আমার নিজের চেহারা প্রতি নিজেই প্রেমে পড়ে যাচ্ছি। এই যে এইটাকে বলছে কি নার্কিসিজম বা নার্সিসিজম। ঠিক আছে, মানে নিজের সৌন্দর্য প্রতি বা নিজের মাধুর্যর প্রতি বা নিজেকে ভালোবেসে ফেলা, নিজেকে ভালোবেসে ফেলাকে কি বলছে? নার্সিসিজম। ঠিক আছে, তারপর চলে আসে টেন্ডেন্সি অফ হাইপোনেটিজম। বলছি এটি আত্মভালোবাসার সঙ্গে সম্পর্কিত নয়, মানে যেটা সেলফের সঙ্গে কিন্তু সম্পর্কিত নয়। এটি এমন এক প্রক্রিয়া যেখানে একজন ব্যক্তি অন্য ব্যক্তিকে প্রভাবিত করে যাতে সে কিছু সময়ের জন্য নিজের ইচ্ছা বা চেতনাকে হারিয়ে ফেলে। মানে কি বলছে এখানে, বলতে চাইছে এটা আলাদা একটা জিনিস, তবু একটু বলে দিই। এখানে কিছু একজন ব্যক্তি অন্যজনকে প্রভাবিত করে, যে কোনোভাবে কী করলো, তাকে ইমপ্রেস করা। ঠিক আছে, তাকে ইমপ্রেস করা, এটা হচ্ছে কথা। মানে কি বলো, অনেক সময় দেখবে এটা হয়, একটা ছেলে একটা মেয়ের সঙ্গে রিলেশনশিপে আছে, তো কি হয়, ছেলেটা তার গার্লফ্রেন্ডকে একদম ইমপ্রেস করার জন্য নিজের যে লেভেল, নিজের যে পার্সোনালিটি, সে পুরোপুরি হারিয়ে ফেলে কি না, একদম নিম্ন স্তরে চলে যায় তার গার্লফ্রেন্ডকে একদম ইমপ্রেস করার জন্য। এটাকে বলছে মানে অন্যকে প্রভাবিত করার জন্য নিজের যে ইচ্ছে, নিজের যে ব্যক্তিত্ব, সেটাকে একদম হারিয়ে ফেলা, সেটাকে বলছে কি হাইপোনেটিজম। তো তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে
আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে এখানে সংযোগ বা সহবত্তার নিয়মগুলি কি কি, বলছে ল অফ অ্যাসোসিয়েশন। তো ল অফ অ্যাসোসিয়েশন বলতে কোনটাকে বোঝানো হয়ে থাকে, বলছে ল অফ সিমিলারিটি, ল অফ সিমিলারিটি বলা হয়, ল অফ কন্ট্রাস্ট, ল অফ কন্টিনিউটি, আর অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কি হবে, অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। তাহলে ল অফ অ্যাসোসিয়েশনের মধ্যে কোনটা বলছে, সাদৃশ্যের নিয়ম, বৈপরীত্যের নিয়ম, ল অফ কন্টিগিউটি, অল অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে, অপশন নাম্বার ডি। চলো সমস্ত অপশানগুলো আমরা একটু একটু করে দেখে নিই এবার। বলছে দেখো ল অফ সিমিলারিটি বা সাদৃশ্যের নিয়ম বলতে কী বোঝায়। এখানে বলা হচ্ছে এই নিয়ম অনুযায়ী যদি দুটি বা একাধিক বস্তু বা ধারণা দেখতে বা অনুভবে একে অপরের সঙ্গে সাদৃশ্যপূর্ণ হয়, তাহলে একটি দেখলে বা ভাবলে অন্যটির কথা মনে পড়ে যায়। ধরো তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, ঠিক আছে, তোমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাটার মতো ধরো 5 বছর পর আর একটা তোমার লাইফে একটা ঘটনা ঘটলো। তখন কি হবে, যখন তোমার জীবনে নতুন কোনো ঘটনা ঘটবে তখন তোমার ঠিক আগের ঘটনাটা মনে পড়ে যাবে। কেন বলো তো, কারণ আগের ঘটনাটার সঙ্গে এই যে নতুন ঘটনাটা ঘটেছে সেগুলো হুবহু একই রকম দেখতে। অর্থাৎ তোমার জীবনে যখন দুটো ঘটনা ঘটবে, যখন একই রকম মনে হবে, তখন সেটাকে বলবো আমরা সাদৃশ্যের নীতি বা ল অফ সিমিলারিটি। উদাহরণ দেখো, বলছে আপনি যদি এমন কাউকে দেখেন যিনি আপনার পুরনো বন্ধুর মতো দেখতে, তাহলে সেই বন্ধুর কথা আপনার মনে পড়ে যাবে। ধরো আমরা রাস্তা দিয়ে চলতে চলতে দেখি যে একজন ব্যক্তি, আমাদের গ্রামে একটা ছেলে আছে, তার মতো দেখতে একটা ছেলেকে আমি রাস্তায় দেখলাম। হঠাৎ তখন কী হবে, আমাদের গ্রামের ছেলেটার কথা মনে পড়ে যাবে, আরে এ তো রামের মতো দেখতে, আরে এ তো শ্যামের মতো দেখতে। অর্থাৎ নতুন কোনো ব্যক্তিকে দেখে তার রাম বা শ্যামের কথা মনে পড়ে গেল। এটাকে বলছে কি ল অফ সিমিলারিটি, মানে সাদৃশ্যের নিয়ম। নেক্সট বলছে কি বৈপরীত্যের নিয়ম, মানে বিপরীত, ল অফ কন্ট্রাস্ট। কি বলছে, এই নিয়ম অনুযায়ী যদি দুটি জিনিস বা ধারণা একে অপরের বিপরীত হয়, তবে একটির কথা ভাবলে অন্যটিও কিন্তু আমাদের মনে পড়ে যায়। মানে বিপরীত, ঠিক আছে, বিপরীত মানে বিপরীত মানে কি, যেমন আমরা বলি যে ওফ কি গরম লাগছে, শীতকালই খুব ভালো, বলি না আমরা, দেখবে একটার সঙ্গে আরেকটাই বলে ফেলি, তো আজকে যা গরম পড়ছে আমার একদম গরমকাল পছন্দ না, আমার শীতকাল খুবই পছন্দ। মানে কি হয়, একটার সঙ্গে আরেকটা কিন্তু চলে আসে আমাদের কথায় কথায়, সেটাকে আমরা কি বলবো, ল অফ কন্ট্রাস্ট। তারপর নেক্সট বলছে ল অফ কন্টিনিউটি, মানে হচ্ছে কি মানে কন্টিনিউটি থেকে আসছে কন্টিনিউটি, ঠিক আছে, মানে সংলগ্নতার নিয়ম। বলছি এই নিয়ম অনুযায়ী যদি দুটি ঘটনা বা জিনিস সময় বা স্থানের কাছাকাছি ঘটে, তাহলে একটির কথা ভাবলে আমরা অন্যটির কথা মনে পড়ে যাবে। মানে দুটো যখন পরপর ঘটবে, ঠিক আছে, যে একটা আগে ঘটেছে এবং একটা পরে ঘটছে এরকম না, যখন দুটো সঙ্গে সঙ্গে ঘটবে সেটাকে আমরা বলবো কি ল অফ কন্টিনিউটি। যেমন কি হবে, মেঘ ডাকলেই বৃষ্টি হবে, দেখো মেঘ ডাকছে বৃষ্টি হবে, সোজা কথা। যে আজকে বৃষ্টি হচ্ছে মানে কি, আরে আজকে তো বৃষ্টি হচ্ছে, 1 মাস আগে মেঘ ডেকেছিল, ওরকম এরকম হবে না, মেঘ ডাকলে বৃষ্টি হবে। আবার দেখো স্কুলের ঘন্টা পড়লেই ছুটি হবে, তাই না, লাস্টের দিকে ঘন্টা পড়লেই ছুটি হবে। এই যে ঘন্টা পড়ে গেল মানে কি, আমার মনের মধ্যে একটা কথা চলে আসবে, জাস্ট ছুটি হয়ে গেল, ঠিক না, এটা হচ্ছে ল অফ কন্টিনিউটি। 5 নম্বর প্রশ্ন বলছে একজন শিশু বস্তু ও ঘটনাসমূহ সম্পর্কে যুক্তিসঙ্গতভাবে চিন্তা করতে পারে, এই বৈশিষ্ট্যটি পেঁয়াজের কোন স্তরের অন্তর্গত। মানে পেঁয়াজের যে 4টে স্তরের কথা বলেছেন, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ আর ফর্মাল অপারেশনাল স্টেজ, এই যে 4টি স্তরের কথা বলেছেন, এখানে বলা হয়েছে যে এই যে তোমার মানে কি বলবো, লজিক্যালি ভাবছে, মানে লজিক দিয়ে ভাবছে, মানে যুক্তি দিয়ে ভাবছে, এটা কোন স্তরের কথা, এটা হচ্ছে কি আমরা জানি প্রত্যেকে, এটা হবে মূর্ত সক্রিয়তার স্তর বা কংক্রিট অপারেশনাল স্টেজের কথা। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট।
নেক্সট কোশ্চেন, লরেন্স কোহেলবার্গের তথ্য অনুযায়ী কোন স্তরটি প্রকৃত অর্থে নৈতিকতার অনুপস্থিতি দেখা যায়? আমরা জানি কোহেলবার্গ কী করেছেন যে লেভেল, তিনি কিন্তু লেভেল বলেছেন 3টি আর 6টি স্তরের কথা বলেছেন, 3টি লেভেলের কথা বলেছেন। তাহলে কোন লেভেলে শিশু নৈতিকতা তেমনভাবে আমরা লক্ষ্য করি না, কোন লেভেলে? লেভেল 3, লেভেল 4, লেভেল 1, লেভেল 2 এগুলো রয়েছে। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে লেভেল 1। লেভেল 1-এ কিন্তু আমরা কিন্তু শিশুদের কোনো রকম মোরাল ডেভেলপমেন্ট ভালোভাবে লক্ষ্য করতে পারি না। অপশান নাম্বার সি হচ্ছে কারেক্ট। চলো নেক্সট কোশ্চেন দেখো, বলছে শাস্তি এড়াতে, ভালো করে প্রশ্ন দেখো, শাস্তি এড়াতে অনুগত্য প্রদর্শনের ধাপটি কোহেলবার্গের নৈতিক বিকাশের কোন স্তরে পড়ে? মানে ওই যে বললাম যে অ্যাভয়েডেন্স পানিশমেন্ট কোথায় পড়বে? প্রি মোরাল মানে হচ্ছে কি প্রি কনভেনশনাল মানে প্রাক প্রথাগত পর্যায়, আর প্রথাগত পর্যায়, আর উত্তর প্রথাগত পর্যায়। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? এখানে আমাদের সঠিক আনসার হবে অপশন নাম্বার এ, অর্থাৎ প্রি কনভেনশনাল স্টেজ। অর্থাৎ যখন কোনো শিশু শাস্তি এড়ানোর জন্য কোনো কিছু করে সেটাকে বলছে প্রি কনভেনশনাল স্টেজ। অপশন নাম্বার এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট কোশ্চেন বলছে দ্য ডেভেলপমেন্ট স্টেজ ইজ কল্ড স্টেজ অফ আইডেন্টিটি। এই যে তোমাদেরকে বলছি যে স্টেজ অফ আইডেন্টিটি কথা কে বলেছে বলো তো, বলো। ক্লাসগুলো যদি মন দিয়ে করো, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো বা আমার প্রিভিয়াস ক্লাসগুলো, তাহলে সব পারবে। বলছে স্টেজ অফ আইডেন্টিটির কথা কে বলেছেন? আমরা জানি এরিকসন বলেছেন। এরিকসনের থিওরি পড়েছি, আমরা পড়েছি না? এরিকসন কটা স্টেজের কথা বলেছেন বলো তো? 8টা। এরিকসন কিন্তু 8টা স্টেজের কথা বলেছেন। তাহলে স্টেজ অফ আইডেন্টিটি মানে হচ্ছে কি পরিচয় অর্জনের স্তর, কোন স্তরকে বলা হয়? অ্যাডাল্টহুড, অ্যাডোলেসেন্স মানে কৈশোরকাল, আর্লি চাইল্ডহুড মানে প্রারম্ভিক শৈশবকাল, আর পরবর্তী শৈশবকাল। যদি ক্লাসটা একবার মন দিয়ে করতে ইজিলি আনসার করতে পারতে, তাহলে এখানে সঠিক আনসার হবে অপশন নাম্বার বি, অ্যাডোলেসেন্স পিরিয়ড বা কৈশোরকাল। তাহলে স্টেজ অফ আইডেন্টিটি কোন স্তরকে বলা হয়? অ্যাডোলেসেন্স পিরিয়ডকে বলা হয়ে থাকে। অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? ক্লিয়ার? দেখো এবার আমরা একটু ডিটেলসে পড়ি। বলছে স্টেজ অফ আইডেন্টিটি বলতে বোঝায় এমন একটি মানসিক বা সামাজিক বিকাশের পর্যায় যেখানে একজন ব্যক্তির নিজের পরিচয় বা আইডেন্টিটি স্বতন্ত্রতা মানে সেলফ এবং নিজের ভূমিকা নির্ধারণ করার চেষ্টা করে। মানে কোনো একটা সমাজে আমার কি ভূমিকা রয়েছে, আমার কি রয়েছে। দেখবে এই অ্যাডোলেসেন্স পিরিয়ডে এসে কিন্তু আমরা চাকরি করতে চাই, যে সমাজে আমার একটা নাম থাকবে, সমাজে আমার একটা সম্মান থাকবে, এটা আমরা চাই। আমরা কিন্তু ওই বাল্যকালে এটা করতে চাই না, আমাদের যখন অ্যাডোলেসেন্স পিরিয়ড হয় তখনই আমরা কিন্তু এগুলো করতে চাই। এটি মূলত এরিকসনের মনোবিকাশ তত্ত্ব মানে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি। তাহলে এখানেও পরীক্ষা প্রশ্ন আছে সাইকো সোশ্যাল ডেভেলপমেন্ট থিওরি কার? সেটা হবে কি এরিকসনের। আর এরিকসনের এটা হচ্ছে একটা 5ম ধাপ, এটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? স্টেজ অফ আইডেন্টিটি মানে পরিবর্তন স্তর বলছি। দেখো এটার বয়সকাল কত? এটার বয়সকাল হচ্ছে 12 থেকে 18 বছর, অর্থাৎ কৈশোরকালে এটা ঘটে থাকে। এটা 12 থেকে 18 বছর মানে কৈশোরকালে এটা কিন্তু আমাদের ঘটে থাকে। আর এটা সংকট বা ক্রাইসিস কি? এটা বলছে আইডেন্টিটি ভার্সেস রোল অফ কনফিউশন। মানে কি? মানে আমরা কনফিউশন হয়ে যাই, আমরা মানে পরিচয়টা কি, আমার কি এই সমাজে কি গুরুত্ব রয়েছে, এটা নিয়ে আমরা কি করি, অনেক সময় বিভ্রান্তি বোধ করি। এটাকে বলছে কি আইডেন্টিটি ভার্সেস রোল অফ কনফিউশন। তাহলে এবার আমরা দেখব এরিকসনের 8টা যে স্তর রয়েছে, সে 8টা স্তরের নামগুলো একটু আমরা দেখে নিই ছোট্ট করে। ক্লাস তো করানো আছে ডিটেলসে, একটু রিভিশন হয়ে যাবে। দেখো বলছে 8টি স্তর কী কী? বলছে প্রথম স্টেজে রয়েছে কি ইনফেন্সি, যেগুলো পড়াচ্ছি এর বাইরে প্রশ্ন আসবে না। যদি এরিকসন থেকে প্রশ্ন দেয় এর মধ্যে প্রশ্ন ফাঁসবেই, বাইরে প্রশ্ন আসবে না। তাহলে ইনফেন্সি প্রথম স্টেজ, এটা কত বছর? জন্ম থেকে 1.5 বছর পর্যন্ত, ঠিক আছে? এটা মাথায় রাখবে কি ট্রাস্ট ভার্সেস মিস্টেরিয়াস, এই ইংরেজিটা মাথায় রাখবে। তাহলে ট্রাস্ট ভার্সেস মিস্টেরিয়াস দেখা যায় কোন স্তরে? ইনফেন্সি, বয়সসীমা জন্ম থেকে 1.5 বছর, ঠিক আছে? শুধু এইটুক মনে রাখো, বাকি যে তোমার 3টে রয়েছে এগুলো একটু পড়ে নেবে, এগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু পরীক্ষা প্রশ্ন আসবে এইগুলো। ট্রাস্ট ভার্সেস মিস্টেরিয়াস এটা কোন স্তরে দেখা যায় বা তার বয়সসীমা কত। তারপর দেখো
দুই নাম্বার কি বলছে, দুই নাম্বার বলছে আর্লি চাইল্ডহুড। আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে কি হচ্ছে 1.5 থেকে 3 বছর। আর্লি চাইল্ডহুডের ক্ষেত্রে হচ্ছে 1.5 থেকে 3 বছর। এখানে কি হচ্ছে অটোনোমাস ভার্সেস সেম, মানে স্বায়ত্তশাসন বনাম হচ্ছে লজ্জা। ঠিক আছে, এখানে তোমাদেরকে ইংরেজি টার্মগুলো ভালো করে মনে রাখতে হবে। আমি এর উপরে ডিটেলসে ক্লাস করিয়েছি, তাই এখানে ডিটেলসে তো বলছি না, অটোনোমাস কি সেম কি সব বলেছি ক্লাসে। তাহলে আর্লি চাইল্ডহুড যেটা সময়সীমা হচ্ছে 1.5 থেকে 3 বছর, এখানে কি বৈশিষ্ট্য থাকছে অটোনোমাস ভার্সেস সেম, এটা মাথায় রাখবে। নেক্সট দেখো, নেক্সট বলছে প্রি স্কুল। প্রি স্কুলে কী হচ্ছে 3 থেকে 6 বছর। তাহলে এখানে আমরা কি পেলাম, প্রি স্কুল পেলাম। প্রি স্কুলের বয়স সীমা হচ্ছে 3 থেকে 6 বছর। ঠিক আছে, এখানে হচ্ছে কি ইনিশিয়েটিভ ভার্সেস হচ্ছে কি গোল্ড, এইটা কিন্তু মাথায় রাখবে, মানে গিল্টি যেটা বলি আমরা গিল্ট। ঠিক আছে, মানে ইনিশিয়েটিভ ভার্সেস গিল্ট, মানে উদ্যোগ বনাম অপরাধ, মানে কোনো কিছু করার চেষ্টা করবে, চেষ্টা করলে তার ভুল হবে, এটাই বলতে চেয়েছে। ডিটেলস আমি পড়িয়েছি। তাহলে এটা কোথায় হবে, প্রি স্কুলে হবে, মানে 3 থেকে 6 বছরে। তারপর নেক্সট চলে আসো স্কুলেজ। স্কুলেজে কী হচ্ছে দেখো, স্কুলেজে দেখতে পাচ্ছি আমরা কি ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি, এটা মাথায় রাখবে, এটা হচ্ছে 6 থেকে 12 বছর। ঠিক আছে, নেক্সট চলে আসো, নেক্সট চলে আসো অ্যাডোলেসেন্স পিরিয়ড। অ্যাডোলেসেন্স পিরিয়ডে কী হচ্ছে আইডেন্টিটি ভার্সেস রোল অফ কনফিউশন। ওকে, এটা হচ্ছে 12 থেকে 18 বছর। আবার চলে আসি আমরা নেক্সট দেখে নিই। নেক্সট বলছে ইয়ং অ্যাডাল্টহুড। ইয়ং অ্যাডাল্টহুড বয়সটা কত, 18 থেকে 25 বছর। এখানে থাকছে কি ইন্টিমেসি এবং আইসোলেশন, কারোর সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক তৈরি হবে বা কেউ বা কারোর সঙ্গে দূরে চলে যাবে, এটাকে বলছে ইয়ং অ্যাডাল্টহুড স্টেজ। নেক্সট চলে আসি মিডিল অ্যাডাল্টহুড স্টেজের ক্ষেত্রে কী হচ্ছে 25 থেকে 60 বছর। এখানে কী হচ্ছে কি জেনারেটিভিটি ভার্সেস স্ট্যাগনেশন। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে, মানে সৃজনশীলতা, সৃজনশীলতার সঙ্গে কি থাকছে যে স্থিরতা, মানে সৃজনশীলতা মানে ক্রিয়েটিভিটির সঙ্গে স্থিরতা মানে স্ট্যাগনেশন, এটা মাথায় রাখতে হবে। এটা সময় 25 থেকে 60 বছর। এগুলোর ওপর কিন্তু ডিটেলসে ক্লাস করানো আছে, তাই আমি এখানে অতটা বলছি না, জাস্ট রিভিশন করার জন্য স্টেজগুলো বলে দিচ্ছি। ঠিক আছে, তারপর 8 নাম্বার কী বলছে ম্যাচুরিটি। ম্যাচুরিটিটা হচ্ছে 60 বছর বা তার উপরে। এখানে হচ্ছে কি ইন্টিগ্রিটি ভার্সেস ডেসপায়ার, এটা কিন্তু মাথায় রাখবে, মানে আত্মমূল্যায়ন বনাম হতাশা, এটা দেখা যায় 8 নাম্বার পিরিয়ডে বা 8 নাম্বার স্টেজে দেখা যায়। দেখে নাও, পরপর মনে রাখতে হবে ট্রাস্ট, অটোনমি, তারপর হচ্ছে কি ইনিশিয়েটিভ, ইন্ডাস্ট্রি, আইডেন্টিটি, ইন্টিমেসি, আর জেনারেটিভিটি আর ইন্টিগ্রিটি। ঠিক আছে, এইগুলো কিন্তু পরপর কিন্তু মনে রাখতে হবে কোন স্টেজে কোনটা দেখা যায়। নেক্সট বলছে প্রারম্ভিক শৈশবের মনোসামাজিক সংকট কোনটি। প্রারম্ভিক শৈশবের মনোসামাজিক সংকট কোনটি বলছে, দেখো প্রারম্ভিক শৈশব মানে আর্লি চাইল্ডহুড। তাহলে আর্লি চাইল্ডহুডে আমরা কোনটা দেখতে পাই, দেখে নাও বেসিক ট্রাস্ট অ্যান্ড বেসিক মিস্ট্রিয়াস, ইন্টিমেসি ভার্সেস আইসোলেশন, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফেরিটি, অটোনোমাস ভার্সেস সেম অ্যান্ড ডাউট। তাহলে আমরা যদি চলে আসি দেখো আর্লি চাইল্ডহুড, চলে আসো, এই যে দেখো এখানে আমরা যদি চলে আসি প্রথমেই আমরা পেয়ে যাবো আর্লি চাইল্ডহুড, সেখানে কী পাচ্ছি অটোনোমাস ভার্সেস সেম। তাহলে এখানে চলে আসো এবার অপশানে, অপশানগুলো ভালো করে দেখো, তাহলে পেয়ে যাবে অটোনোমাস ভার্সেস সেম, মানে অপশান নাম্বার ডি হচ্ছে কারেক্ট। বুঝতে পারছো প্রশ্ন কীভাবে পরীক্ষা হবে, এইরকম প্রশ্ন পরীক্ষা আসবে, তাই ভালো করে এগুলো মুখস্থ করতে হবে। নেক্সট কী বলছে দেখো, এবার বলছে স্কুলেজে কোনটা দেখতে পাই, স্কুলেজে আমরা কোনটা দেখতে পাই, এটা দেখতে পাচ্ছি দেখো অটোনোমাস সেম, ট্রাস্ট মিস্ট্রিয়াস, আইডেন্টিটি ভার্সেস আইডেন্টিটি কনফিউশন, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিটি। তাহলে কি বলছে স্কুলেজে আমরা কোন বৈশিষ্ট্যটা লক্ষ্য করব। চলে আসো, এখানে যদি আমরা দেখি স্কুলেজে কি থাকছে যে ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিটি, এটা হবে সঠিক আনসার। ঠিক আছে, তাহলে এখানে আমরা কি পেয়ে যাবো দেখে নিই চলো, ইন্ডাস্ট্রি ভার্সেস ইনফিরিটি মানে হচ্ছে অপশান নাম্বার সি। অপশান নাম্বার সি হচ্ছে এই প্রশ্নের কারেক্ট আনসার। ওকে, তো তোমরা যারা প্রাইমারি আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে, লাইভ ক্লাস,
রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। চলো নেক্সট কোশ্চেন দেখো। 11 নম্বর প্রশ্ন বলছে যে বিদ্যমান কোনো প্রকল্পে বা বিদ্যমান কোনো স্কিমে নতুন তথ্যকে যোগ করাকে কি বলছে? আমরা যখন পড়েছিলাম যে পেঁয়াজের যে থিওরি পড়েছিলাম সেখানে পড়েছিলাম, তাই না? তো পেঁয়াজের থিওরিতে কি বলছে, ফিটিংস নিউ ইনফরমেশান ইনটু এক্সিস্টিং স্কিমা ইজ নোন অ্যাজ, তাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন, ইকুইলিব্রেশন, অ্যাসিমিলেশন, আর অপশন নাম্বার ডি বলছে অর্গানাইজেশন। তাহলে বলে ফেলো কী হবে অ্যান্সার। তাহলে আমাদের যে একটা পুরনো যে স্কিমা রয়েছে সেই পুরনো স্কিমার সঙ্গে যখন আমরা নতুন কোনো স্কিমা যোগ করব সেটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার সি, অ্যাসিমিলেশন বলবো। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি, অ্যাসিমিলেশন। চলো দেখো এবার আমরা ব্যাখ্যাগুলো দেখে নিই অপশানের। প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে কি অ্যাকোমোডেশন। অ্যাকোমোডেশন বলতে বোঝায় যখন নতুন তথ্য আমাদের বিদ্যমান স্কিম বা ধারণার সঙ্গে খাপ খায় না, তখন আমরা আমাদের পুরনো স্কিম পরিবর্তন বা নতুন স্কিম তৈরি করি যাতে সে নতুন তথ্যকে মানিয়ে নেওয়া যায়। ধরো আমার কোনো একটা স্কিমা আছে, আমি কোনো একটা নতুন স্কিমাকে গ্রহণ করতে চাইছি, কিন্তু দেখা গেল নতুন স্কিমার সঙ্গে পুরনো স্কিমার কোনো মিল হচ্ছে না। তখন কি করা হয়, আমার যে পুরনো স্কিমাটা রয়েছে সেই পুরনো স্কিমাটাকে প্রয়োজন অনুযায়ী সেটাকে কি করতে হয়? পরিবর্তন করতে হয়, ঠিক আছে, মডিফাই করতে হয়। সেটাকে আমরা কি বলবো? অ্যাকোমোডেশন। যেমন উদাহরণ দেখো, আপনি ভাবতেন সব চার পায়ে প্রাণী হলো কুকুর, যে তুমি ভাবতে কি সমস্ত চার পায়ে প্রাণী হচ্ছে কুকুর, কিন্তু গরু দেখে আপনি বুঝলেন যে সব চার পায়ে প্রাণী কিন্তু কুকুর নয়। তারপরে আপনি নতুন ধারণা তৈরি করলেন যে গরু কুকুর আলাদা, এটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। তাহলে তুমি জানতে যে কুকুরের কটা পা আছে? কুকুরের 4টে পা আছে, কিন্তু পরে যখন দেখলে যে গরুরও 4টে পা আছে, কিন্তু গরু দেখতে আলাদা, কুকুরও আলাদা, তাই তুমি মনস্থির করলে যে কুকুর আর গরু কিন্তু এক নয়, এটাকে আমরা বলবো অ্যাকোমোডেশন। কিন্তু অ্যাসিমিলেশন হলে কি হতো, যে গরুর 4টে পা, কুকুরের 4টে পা, তাহলে গরু কুকুর একই, এটা হচ্ছে অ্যাসিমিলেশন। কিন্তু এখানে তো অ্যাসিমিলেশন হচ্ছে না, তাই এটা হবে অ্যাকোমোডেশন। তারপর চলে আসে ভারসাম্য ব্যবস্থা বা ইকুইলিব্রেশন। বলছে ইকুইলিব্রেশন হলো শেখার একটি প্রক্রিয়া যেখানে শিশু অ্যাসিমিলেশন এবং অ্যাকোমোডেশনের মধ্যে ভারসাম্য তৈরি করে এবং নিজের জ্ঞানকে গঠন করে। এটি একটি মানসিক সাম্য ব্যবস্থার পৌঁছানোর প্রয়াস। খুব ভালো প্রশ্ন, যে ইকুইলিব্রেশন মানে হচ্ছে কি ইকুয়ালিটি রাখা, মানে ভারসাম্য বজায় রাখা। শিশু যখন নতুন কিছু শেখে এবং সেটি তার পুরনো জ্ঞান বা অভিজ্ঞতার সঙ্গে মেলাতে পারে, তখন তার মনে এক ধরনের মানসিক স্থিরতা বা সাম্য তৈরি হয়। মানে পুরনোটা নিয়ে নতুনটা নিয়ে কী করলো? একটা ভারসাম্য তৈরি করলো, সেটাকে বলছে কি ইকুইলিব্রেশন। আর অ্যাসিমিলেশনটা কি? অ্যাসিমিলেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে ব্যক্তি নতুন তথ্যকে তার পুরনো বিদ্যমান স্কিম বা ধারণার সঙ্গে খাপ খাইয়ে নেয়, কোনো পরিবর্তন করার দরকার নেই। অ্যাসিমিলেশনের ক্ষেত্রে কোনো রকম পরিবর্তন করার দরকার নেই। উদাহরণ দেখো, একটি শিশু যখন দেখে যে ঘোড়ার চার পায়ে চলে, তখন সে ভাবে ঘোড়াও কুকুরের মতো। এখানে নতুন তথ্য পুরনো ধারণার মধ্যে মিলে গেছে, মানে ঘোড়াও চার পায়ে চলে, কুকুরও চার পায়ে চলে, মানে একসঙ্গে চলছে, ঠিক আছে, তাই এটাকে বলছি আমরা অ্যাসিমিলেশন। আর অর্গানাইজেশন কথার অর্থ হচ্ছে সংগঠিত করা, মানে কোনো একটা তথ্য বা কোনো একটা জ্ঞানকে যখন আমরা অর্জন করি সেই জ্ঞানগুলোকে কী করা হয়? পর সাজানো হয়, মানে সামঞ্জস্যতা করা হয়, এগুলোকে বলছে অর্গানাইজেশন, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে সুন্দর করে, অ্যাসিমিলেশন মানে নতুন তথ্যকে পুরনো ধারণার সঙ্গে মেলানো, অ্যাকোমোডেশন মানে নতুন তথ্য অনুযায়ী পুরনো ধারণা বদলানো,
আর ইকুইলিব্রিয়ামের মানে দুটো ধারণার মধ্যে ভারসাম্য তৈরি করা, আর অর্গানাইজের মানে হচ্ছে ধারণাগুলি গুছিয়ে শৃঙ্খলভাবে সাজানো। খুব ভালো করে এগুলো কিন্তু পড়বে, ঠিক আছে। 12 নম্বর দেখো, প্রতিবন্ধী বা পিছিয়ে পড়া শিশুদের জন্য শিক্ষাগত গুণাঙ্ক, যেটাকে বলা হয় কি এডুকেশনাল কোয়াইটিয়েন্ট। এডুকেশনাল কোয়াইটিয়েন্ট এই কথাটি মানে কে ব্যবহার করেছেন? গর্ডন, বিনেট, সাইমন আর সিরিল বার্ট। কী হবে তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? সিরিল বার্ট। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। এখানে কি বললাম? শিক্ষাগত গুণাঙ্ক বা এডুকেশনাল কোয়াইটিয়েন্ট কথাটি ব্যবহার করেছেন কে? এটা হচ্ছে কি সিরিল বার্ট। দেখো ভালো করে, এখানে কি বলছে? এডুকেশনাল কোয়াসিয়েন্ট হলো একটি অনুপাত যা কোনো শিক্ষার্থীর শিক্ষাগত বয়স এবং বাস্তব বয়স মানে হচ্ছে কি এডুকেশনাল এজ এবং ক্রোনোলজিক্যাল এজের মধ্যে তুলনা করা হয় অনুপাতের মাধ্যমে। সূত্রটা কি হবে? এটা সূত্রটা বলছে ইকিউ। ইকিউ এর ফুল ফর্ম পরীক্ষা জিজ্ঞেস করতে পারে, তখন এটা লিখবে এডুকেশনাল কোয়াসিয়েন্ট। আর এটা কি বলছে? এটা হচ্ছে এডুকেশনাল এজ বাই ক্রোনোলজিক্যাল এজ। ঠিক আছে, মনে থাকবে। একটা উদাহরণ দেখো, বলছে একজন শিশুর শিক্ষাগত বয়স হচ্ছে 8 বছর কিন্তু তার প্রকৃত বয়স হচ্ছে 10 বছর। তাহলে তার ইকিউ কত হবে? ইকিউ ইজিক্যাল টু 8/10 ইন্টু 100 সমান 80। তার মানে বলবো তার বয়স অনুযায়ী তার শিক্ষাগত কী রয়েছে? বুদ্ধাঙ্ক কম। তার বয়স অনুযায়ী শিক্ষাগত বুদ্ধাঙ্ক কম। বোঝা গেল? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সরিতা শ্রেণীতে এমন একজন শিক্ষার্থী আছে যে শ্রেণীতে বিভিন্ন আচরণগত সমস্যা সৃষ্টি করে, যে কোনো কাজে মনোযোগ দিতে অসুবিধা বোধ করে, উদ্দেশ্যহীনভাবে গতিবিধি অনেক বেশি পরিমাণে করে। এই শিক্ষার্থী কোন ধরনের ব্যাধিতে রয়েছে, মানে তার কী ধরনের প্রবলেম রয়েছে? তাহলে প্রবলেমটা কি? এখানে প্রবলেমটা বলছে তার আচরণগত সমস্যা রয়েছে এবং কোনো কাজে সে কিন্তু মনোযোগ দিতে পারছে না। কি হবে? বিহেভিয়ারাল প্রবলেম মানে আচরণগত সমস্যা। শুধু কি আচরণগত সমস্যা না, তাহলে অ্যাটেনশন প্রবলেম, তার মনোযোগের সমস্যা এবং কি হচ্ছে অতি সক্রিয়তা মানে হাইপার অ্যাক্টিভিটি, মানে সে কিন্তু মানে দেখো উদ্দেশ্যহীন গতিবিধি কাজ করে। ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলবো? অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট, যে মনোযোগের সমস্যা এবং হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি। ক্লিয়ার? 14 নম্বর বলছে যে কৌশলগুলি শিক্ষার পথে বাধা সৃষ্টি করা ছাত্রদের আচরণ মোকাবিলা সীমিত, ইংরেজি জ্ঞানসম্পন্ন ছাত্রদের ভাষাগত প্রয়োজন, অন্ধ ছাত্রদের জন্য ব্রেল শিক্ষা, যোগাযোগ সংক্রান্ত প্রয়োজন, সহায়ক প্রযুক্তি ব্যবহারের বিষয় নিয়ে আলোচনা করে, তাকে কি বলা হয়? অর্থাৎ এই প্রশ্নটার সারমর্ম এটাই যে কোন ব্যবস্থাটা মানে কোনটা কি করে যে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের নিয়ে ব্যবস্থাপনা নেয়। বিভিন্ন টিএলএম বলতে পারো, তাদের যে শিক্ষা পদ্ধতি গ্রহণ করা হতে পারে, এগুলো নিয়ে কে আলোচনা করে? NCLB, IDEA, দ্য IEP টিমস আর প্যারেন্টস। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশান নাম্বার বি। অপশান নাম্বার বি হচ্ছে কারেক্ট। কী হবে? দ্য IEP টিমস। তাহলে IEP টিমস বলতে কী বোঝায় দেখে নাও। IEP টিমস বলতে বোঝাচ্ছে যে একটি বিশেষজ্ঞ এবং সহযোগী দল যারা বিশেষ চাহিদা সম্পন্ন মানে স্পেশাল নিডস অক্ষমতা সম্পন্ন শিক্ষার্থীর জন্য ব্যক্তিগত শিক্ষা পরিকল্পনা বা ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করে এবং সেটাকে বাস্তবায়ন করে। তাহলে আইইপির কাজ কি? আইইপির কাজ হচ্ছে যে সমস্ত শিক্ষার্থীদের বিশেষ চাহিদা সম্পন্ন বা স্পেশাল চাইল্ড তাদের জন্য শিক্ষণ পদ্ধতি তৈরি করা বা ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশনাল প্রোগ্রাম তৈরি করা। ওকে, দেখো আইইপি টিম বলতে কি বোঝায়? আইইপি মানে হচ্ছে ইন্ডিভিজুয়ালাইজ এডুকেশন প্রোগ্রাম। আইইপি এমন একটি দল যারা প্রতিবন্ধী বা বিশেষ সহায়তা প্রয়োজন এমন শিক্ষার্থীদের ব্যক্তিগত শিক্ষাগত পরিকল্পনা তৈরি করে থাকে। ঠিক আছে, ওকে, চলো নেক্সট দেখো।
নেক্সট বলছে আইইপি টিমে কারা থাকে? শিক্ষার্থী থাকে, অভিভাবক বা পিতামাতা থাকে, বিশেষ শিক্ষার্থী মানে স্পেশাল এডুকেটর থাকে, আর সাধারণ শ্রেণীর শিক্ষকরা থাকেন, স্কুল প্রশাসকরা থাকেন, বিশেষজ্ঞ যেমন ভাষা থেরাপিস্ট মনোবিজ্ঞানী এরা থাকেন। ঠিক আছে, রিলেটেড সার্ভিস প্রোভাইডার যা মানে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন যারা আরও অন্য অন্য কর্মীরা রয়েছে তারাও থাকতে পারে আইইপি টিমের মধ্যে। এবার আইইপি টিমের কাজ কি? শিক্ষার্থীদের ক্ষমতা বা দুর্বলতাগুলোকে নির্ধারণ করা, শিক্ষার লক্ষ্যকে নির্ধারণ করা, শিক্ষার্থীদেরকে সহায়তা করা এবং রিসোর্সকে নির্ধারণ করা, বিশেষ পাঠ পরিকল্পনা করা, স্কুলের সাধারণ পাঠ্যক্রমে অংশ নিতে পারে এমন কিছু ব্যবস্থা করা, পর্যবেক্ষণ মূল্যায়ন করা, এগুলো হচ্ছে কী কাজ? এগুলো সব কিন্তু আইইপির কাজ। এগুলো কিন্তু ভালো করে পড়বে। চলো 15 নম্বর কোশ্চেন বলছে ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রক্রিয়ায় কোন দুটি উপাদানকে একসঙ্গে জোড়া লাগানো হয়? ক্লাসিক্যাল কন্ডিশনিং মানে বুঝতে পেরেছ, প্রাচীন অনুবর্তন তত্ত্ব। বলছে কি অপরিবর্তিত প্রতিক্রিয়ার সঙ্গে অপরিবর্তিত উদ্দীপক মানে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক হয় এমনটা নয়। তাহলে উদ্দীপকের সঙ্গে প্রতিক্রিয়ার সম্পর্ক মানে এসআর বন্ড, যেটা হচ্ছে থর্নডাইকের থিওরি, হবে না। 2 নম্বর বলছে অপরিবর্তিত উদ্দীপকের সঙ্গে নিরপেক্ষ উদ্দীপক। 3 নম্বর বলছে শর্তযুক্ত উদ্দীপকের সঙ্গে নিরপেক্ষ উদ্দীপক। আর অপশন নাম্বার ডি বলছে শর্তযুক্ত উদ্দীপকের সঙ্গে অপরিবর্তিত উদ্দীপক। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপরিবর্তিত উদ্দীপকের সঙ্গে নিরপেক্ষ উদ্দীপক। তাহলে অপশন নাম্বার বি হচ্ছে কারেক্ট। দেখো বলছে কি ব্যাখ্যাটা দেখি, এটা এখানে ব্যাখ্যাতে কি বলছে দেখো, ব্যাখ্যাতে বলছে যে ক্লাসিক্যাল কন্ডিশনিং প্রক্রিয়ায় নিরপেক্ষ উদ্দীপক বারবার অপরিবর্তিত উদ্দীপকের সঙ্গে জোড়া লাগানো হয়। নিরপেক্ষ উদ্দীপকটি পরে শর্তযুক্ত উদ্দীপক মানে কন্ডিশনাল স্টিমুলাসে পরিণত হয়। মানে নিরপেক্ষ উদ্দীপকটি কী হয় সেটা পরবর্তী টাইমে শর্তযুক্ত উদ্দীপকে পরিবর্তন হয়। প্যাভলভের এই যে কুকুরের পরীক্ষা একটু দেখে নিই, এখানে কি বলছে দেখো যে অপরিবর্তিত মানে স্বাভাবিকভাবে লালা ঝরায় মানে আনকন্ডিশন স্টিমুলাস, ঠিক আছে, খাবার। আর 2 নম্বর যে ঘন্টা যেটাকে বলছে কি নিরপেক্ষ বা নিউট্রাল স্টিমুলাস, তাহলে ঘন্টা এবং খাবার একসঙ্গে মিলিত হচ্ছে, এটাকে বলছে কি কারণ এখানে খাবারটা কি, খাবারটা হচ্ছে আনকন্ডিশনাল মানে অপরিবর্তিত উদ্দীপক, খাবারটা হচ্ছে অপরিবর্তিত উদ্দীপক। আর যেটা হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক কি ঘণ্টাধ্বনি হচ্ছে নিরপেক্ষ উদ্দীপক। এই দুটি উদ্দীপক একসঙ্গে মিলিত হয়ে হচ্ছে কি লালাক্ষরণ মানে প্রতিক্রিয়া হচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? 16 নম্বর বলছে ড্যাশ প্রকাশ্য আচরণের ক্ষেত্রে যেভাবে প্রয়োগ করা হয় ঠিক সেইভাবে মনোভাব পরিবর্তনে সাহায্য করে। তাহলে কি বলছে এমন কিছু জিনিস যেগুলো আমাদের কি করে, আমরা কি করি আচরণ পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করি এবং আমাদের যে মনোভাব অ্যাটিটিউড রয়েছে সেটা পরিবর্তনের ক্ষেত্রে ব্যবহার করি। সেটা কি? লার্নিং এবং সোশ্যাল কন্ডিশন, অ্যাচিভমেন্ট এবং ডিপ্রেশন তো হবে না। 2 নম্বর ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশন, আর ডি নাম্বার বলছে নন অফ দিস অ্যাবাভ। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? এখানে আমাদের সঠিক আনসার হবে, বলে ফেলো প্রত্যেকে। ওকে, তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশন নাম্বার দেখিনি, অপশন নাম্বার 3 হচ্ছে কারেক্ট, ক্লাসিক্যাল অ্যান্ড অপারেন্ট কন্ডিশনিং। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে যে আমাদের যে বিহেভিয়ার চেঞ্জ করে কে? ক্লাসিক্যাল কন্ডিশনিং চেঞ্জ করে, ঠিক আছে, বিহেভিয়ার চেঞ্জ করে। আর যে অপারেন্ট কন্ডিশনিংটা কী করে? আমাদের যে অ্যাটিটিউড সেটাকে পরিবর্তন করতে সাহায্য করে। ওকে, দেখো এখানে কি বলছে, ক্লাসিক্যাল কন্ডিশনিং যেটা প্যাভলভ নিরপেক্ষ উদ্দীপকের সঙ্গে প্রাকৃতিক উদ্দীপক জোড়া দিয়ে আচরণ গঠন করে, আর অপারেন্ট কন্ডিশনিংয়ের ক্ষেত্রে পুরস্কার বা শাস্তির মাধ্যমে আচরণ পরিবর্তন করে। এই দুটি কন্ডিশনিং পদ্ধতি শুধু প্রকাশ্য আচরণ নয়, মনোভাব বা অ্যাটিটিউড পরিবর্তনের জন্য ব্যবহার করা হয়। যেমন ইতিবাচক আচরণ করলে তাকে পুরস্কার দেওয়া হয়, নেতিবাচক আচরণ করলে তাকে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ ব্যক্তির অ্যাটিটিউডের পরিবর্তন ঘটায়। নেক্সট কোশ্চেন,
এই শিক্ষা দর্শন শিশুকে নিজ প্রচেষ্টায় তথ্য, নিয়ম, নীতিমালা অনুসন্ধান, দেখো এমন একটা শিক্ষা পদ্ধতি যেখানে শিশুরা নিজে থেকেই বিভিন্ন নিয়ম, নীতিমালা এগুলোকে অনুসন্ধান করতে পারে এবং সেগুলো প্রশিক্ষণ দেয়। অর্জিত জ্ঞানকে সংগঠিত করতে ও সাধারণ নিয়ম নির্ধারণ করতে শেখায়। ওপরের বিবরণটি কোন শিক্ষণ পদ্ধতির সঙ্গে সম্পর্কিত? অপশন এ বলছে মন্তেশ্বরী, অপশন বি কিন্ডারগার্ডেন, অপশন সি ইউরেস্টিক মানে অনুসন্ধানমূলক, অপশন ডি বলছে প্যাভলভ। তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার সি। অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। বোঝা গেল? অপশন নাম্বার সি মানে অনুসন্ধানমূলক পদ্ধতি। অনুসন্ধানমূলক পদ্ধতিতে কী করা হয়? শিক্ষার্থীরা নিজে থেকে বিভিন্ন নিয়ম নীতিগুলোকে আবিষ্কার করে। প্রত্যেকটার বৈশিষ্ট্য দেওয়া আছে। প্রথমে জানবো কি আমরা? প্রথমে আমরা দেখব কি মন্তেশ্বরী। বলছে প্রবর্তক কে করেছেন? মারিয়া মন্তেশ্বরী করেছেন 1907 সালে। শিশুর স্বাভাবিক বৃদ্ধি, স্বাধীনতা, আত্মনিয়ন্ত্রণ এবং ব্যবহারিক কাজের উপরে গুরুত্ব দেয়। তারপর নেক্সট বলছে শ্রেণীকক্ষে শিশুর নিজের পছন্দ মতো শিক্ষার্থীদের বস্তু নিয়ে কাজ করে। শিক্ষক এখানে গাইডারের হিসেবে কাজ করে। এখানে শিক্ষক নির্দেশকের মতো নয়, শুধুমাত্র গাইডেন্স এখানে প্রোভাইড করে। ঠিক আছে? আর এখানে সেন্সোরিয়াল ম্যাটেরিয়ালগুলোকে ব্যবহার করা, যেগুলো স্পর্শ করতে পারবে এরকম কিছু স্টাডি ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। নেক্সট হলো কিন্ডারগার্ডেন। এটা প্রবর্তক হচ্ছে কি ফ্রয়েবেল, জার্মানি। আর এটা ছোট শিশুদের জন্য, এটা 3 থেকে 6 বছর। এখানে গান, খেলা, গল্প, ছড়া, হাতে কলমে কাজের মাধ্যমে এখানে শিক্ষা দেওয়া হয়। এখানে সৃজনশীলতা, আনন্দ, কল্পনা এগুলো সব কিছুই রয়েছে। আর কিন্ডারগার্ডেন কথাটির অর্থ কি? কিন্ডারগার্ডেন কথাটির অর্থ হচ্ছে শিশুদের জন্য উদ্যান বা বাগান। বোঝা গেল? আর এই ফ্রয়েবেলের থিওরিটাকে কি বলা হয়? লার্নিং থ্রো প্লে। লার্নিং থ্রো প্লে এটাও বলা হয়, মানে খেলার ছলে শিক্ষা দেওয়া, এটাও কিন্তু বলা হয়ে থাকে, মাথায় রাখবে। নেক্সট হচ্ছে ইউরেস্টিক মেথড বা অনুসন্ধানমূলক পদ্ধতির ক্ষেত্রে কী হবে? এটা ইউরেস্টিক গ্রিক শব্দ আমি খুঁজি বা আবিষ্কার করি। প্রবর্তকে আর্মস্ট্রং। এটা কে করেছেন? আর্মস্ট্রং করেছেন। শিক্ষার্থীরা নিজেরাই প্রচেষ্টার মাধ্যমে সেটা কিন্তু তারা শিখতে পারে। এখানে শিক্ষক নির্দেশনা দেন না, এখানে শিক্ষক মহাশয় কী দেন? এখানে শিক্ষক মহাশয় বিভিন্ন সমস্যা দেন, আর সেই সমস্যার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা তার সমাধান খুঁজে বের করে। আর এটাকে কি বলা হয়? লার্নিং বাই ডিসকভারি। এটা কি বলা হয়? লার্নিং বাই ডিসকভারি বলা হয়। নেক্সট হলো প্লে ওয়ে মেথড। প্লে ওয়ে মেথড মানে খেলার ছলে শিক্ষা, মানে খেলার মাধ্যমে শিক্ষা। প্রবর্তকের নাম হচ্ছে ক্যাডওয়েল কুক। এখানে শারীরিক বা মানসিক বিকাশের দিকে গুরুত্ব সবথেকে বেশি দেওয়া হয়ে থাকে। 18 নম্বরটা, ডাল্টন শিক্ষানীতি অনুযায়ী নিচের কোনটি প্রধান মানে প্রাধান্যপ্রাপ্ত, মানে নিচের কোনটি প্রধান, মানে নিচের কোনটি হচ্ছে প্রাইমারি। ঠিক আছে? বলছে টিচার, কন্ট্রাক্ট, দ্য স্টুডেন্ট এবং গাইডেন্স। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? তাহলে নিচের এখানে কোনটা প্রধান? সেটা হবে স্টুডেন্ট। কারণ ডাল্টন যে শিক্ষা ব্যবস্থার কথা বলেছেন সেটা হচ্ছে শিশুকেন্দ্রিক শিক্ষা, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে কারেক্ট। দেখো, ডাল্টনের প্ল্যান বা ডাল্টন স্কিম হলো একটি শিক্ষা দর্শন শ্রেণীকক্ষ পদ্ধতি যা প্রবর্তন করেছেন হেলেন পারকাস্ট। ঠিক আছে? মার্কিন যুক্তরাষ্ট্রে 1920 সালে। ডাল্টনের প্ল্যানটা কী ছিল? যে শিক্ষার্থী কেন্দ্রিক শিক্ষা ব্যবস্থা। ওকে। 2 নম্বর হচ্ছে ইন্ডিপেন্ডেন্স, মানে এখানে শিক্ষার্থীদেরকে স্বাধীনতা দেওয়া হবে। সেলফ পেস লার্নিং, মানে শিশুরা নিজের গতিতেই শিখবে। ঠিক আছে? তাহলে এগুলো একটু ভালো করে তোমরা পড়ে রাখো। 19 নম্বর বলছে সপ্তম শ্রেণীর গৌরব তার সহপাঠিনী সীমাকে ভালোবাসার কথা চিঠি দিয়ে লিখলেন। এই পরিস্থিতিতে একজন শিক্ষক কী করবেন? কোনো একজন স্টুডেন্ট অন্য একটা স্টুডেন্টকে লাভ লেটার দিয়েছে, তো শিক্ষক হিসেবে কী করবে? গৌরবকে শাস্তি দেবে, বিষয়টিকে উপেক্ষা করবে, বিষয়টি প্রিন্সিপালের হাতে তুলে দেবে, আর গৌরবকে মানে কী করবে? কাউন্সিলিং করবে। তাহলে এখানে সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি। অপশন নাম্বার ডি হচ্ছে কারেক্ট। গৌরবকে কাউন্সিলিং করতে হবে। তো তোমরা যারা প্রাইমারি, আপার প্রাইমারি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে চাইছো, তো তোমরা চাইলে আমাদের কিন্তু যে পেড ব্যাচ চলছে সেখানে কিন্তু রেগুলার লাইভ ক্লাস, সেখানে কি কি ফ্যাসিলিটি পেয়ে যাবে? লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, ডেলি মক টেস্ট থাকছে, পিডিএফ নোটস থাকছে, বিভিন্ন রাজ্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চিন থাকছে, প্রত্যেকটা জিনিস ডিটেলসে এমসিকিউ এবং তার সঙ্গে ব্যাখ্যামূলক সমাধান থাকছে। তো তোমরা যারা প্রাইমারি এবং আপার প্রাইমারির জন্য প্রস্তুতি নিতে চাইছো, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি রয়েছে 9647300217, 9647300217, এই নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে
আরও বিস্তারিত জানতে পারো। আমাদের ক্লাসের জন্য এই অ্যাপসটা তোমাদেরকে প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে, আর ক্লাসের নোটসগুলো তোমাদের পিডিএফ আকারে প্রোভাইড করা হবে। তো দেরি না করে তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো অতি শীঘ্রই যোগাযোগ করো 9647300217 নাম্বারে। নেক্সট, সহানুভূতি বলতে কি বোঝায়? একজন ব্যক্তির অনুভূতি ভাগ করে নেওয়া বা অনুভব করা। 2 নম্বর, নিজেকে অন্যের অবস্থানে বসানো। 3 নম্বর বলছে অন্যের দৃষ্টিভঙ্গিকে বোঝা। অপশন নাম্বার ডি বলছে ওপরের সবগুলি। তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী হবে? অপশন নাম্বার ডি, ওপরের সবগুলি। ওকে, তাহলে আমরা আর একটা যে টার্ম জানি, একটা হচ্ছে সিম্প্যাথি আর একটা হচ্ছে ইমপ্যাথি। তাহলে সিম্প্যাথি এবং ইমপ্যাথির মধ্যে পার্থক্য কী একটু আমরা দেখে নিই। বলছে সিম্প্যাথি আর ইমপ্যাথি এই দুটি শব্দ অনেকটা কাছাকাছি হলেও অর্থ অনুভবের দিক থেকে এদের মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়। কী কী পার্থক্য লক্ষ্য করা যায় দেখে নাও। সংজ্ঞাতে কি বলছে একটু দেখো। সিম্প্যাথি অন্যের দুঃখ কষ্ট দেখে সহানুভূতি প্রকাশ করে, ঠিক আছে, অন্যের দুঃখ কষ্ট দেখে সহানুভূতি প্রকাশ করছে। আর ইমপ্যাথির ক্ষেত্রে অন্যের অনুভূতিগুলিকে নিজের মতো করে অনুভব করছে, মানে নিজের কষ্টটাকে ফিল করছে। আর সেইখানে কি বলছে? আমি জানি তোমার কষ্ট হচ্ছে, ঠিক আছে, আমি জানি তোমার কষ্ট হচ্ছে। আর এক্ষেত্রে কি হচ্ছে? তুমি কষ্ট পাচ্ছ তাই আমিও কষ্ট পাচ্ছি। ইমপ্যাথির ক্ষেত্রে তুমিও কষ্ট পাবে। যেমন দেখো, একটা গ্রামে যদি মানুষ মারা যায়, আমি কি করব? সিম্প্যাথি দেখাবো না ইমপ্যাথি? অবশ্যই সিম্প্যাথি দেখাবো। তার কষ্টে আমি সিম্প্যাথি দেখাবো যে কেঁদো না, চুপ করো। কিন্তু আমার বাড়ির ফ্যামিলি যদি কোনো ব্যক্তির দুর্ঘটনা ঘটে, তাহলে কি আমি কী করব? আমি কষ্ট পাবো। এটাকে বলছে ইমপ্যাথি। ঠিক আছে, এখানে উদাহরণ দেওয়া আছে, তোমরা পিডিএফটা পড়ে নিও, আমি তেমন ব্যবহার কিছু বললাম না। ঠিক আছে, এখানে সব কিছু আমি লিখে দিয়েছি ডিটেলসে, একদম সহজভাবে লেখা আছে, পুরো নোটস একদম ক্লিয়ার করে লেখা আছে, তোমরা একটু ভালো করে পড়ে নিও। ঠিক আছে।